ভেবেছিলাম ঘর থেকেই সানরাইজ দেখব, কিন্তু এখন চলে এসেছি আমাদের আইসল্যান্ডের বাইরে। হাঁটতে বেরিয়েছি একটু, দেখুন কি সুন্দর ছুটে ছুটে আসছে। এখানেও একটা ফ্যামিলি স্পট হোমস্টে গোছের রয়েছে ঠিক আমাদের আইসল্যান্ডের উল্টো দিকে। হাঁটতে বেরিয়ে তোছি, হেঁটে কোথায় কতদূর যাব এখনো কিছুই জানি না, শুধু হাঁটতে ভালো লাগছে বলেই চলে এলাম। আর সন্ধ্যেটা ওপর থেকে দেখবো বা রিসর্টে ফিরে দেখবো কিছুই ভাবিনি, শুধু হাঁটতে বেরোবার নেশায় পেয়ে বসলো সবাইকে। সাইনবোর্ডটা তো দেখতেই পাচ্ছেন, লিডাও ভ্যালি গলফ কোর্স। আমরা এই রাস্তাতেই আছি, এই রাস্তাটা একটু ওপরে আপার পেহেলগামের সাইডে। তো এই রাস্তাটা দিয়ে সোজা গিয়ে আমাদের রিসর্ট। দেখুন ঘোড়াগুলো টকবক টকবক করতে করতে আসছে, আর ঘুরের আওয়াজটা কি ভালো লাগছে। এগুলোই হাঁটতে বেরোনো বাড়তি পাওনা প্রাপ্তি। দূরে বরফ ঢাকা শৃঙ্গ, তার মাথায় হালকা সূর্যের শেষ আভাটুকু রয়েছে, আর পুরো উপত্যকা জুড়েই আস্তে আস্তে অন্ধকার নামছে। সামনে লিডার নদী, তলায় হালকা অন্ধকার চলে এসেছে। একটু ব্রাইটনেসটা বাড়াই, দাঁড়ান, তাহলে নদীটার আলো বোঝা যাবে। মানে নদীর মধ্যে যে সূর্যের লাস্ট আলোটা পড়েছে, অপূর্ব লাগছে সত্যি। রিসর্টটা অপূর্ব। যদি কেউ আসতে চান আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেব। দেখুন চলে এসেছে আমাদের ডিনার। আজকে একটু আর্লি আমরা ডিনার করে নিচ্ছি, বেশি কিছু নেই, একদম বেসিক, সাথে শুধু চিকেনটা আছে। আপনাদের সাথে আবার কাল সকালেই দেখা হবে। গুড নাইট। গুড মর্নিং। পেহেলগাম থেকে আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছি, নিয়ে ওপরে চলে এসেছি, যেখানে কাল আমাদের গাড়ি ছেড়ে দিয়েছিল। অ্যাকচুয়ালি ওপরে একটু হেঁটে আসতে হয়, তারপরেই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এখানে। আমরা যাব সাইট সিইং করতে পেহেলগামের যে সবচেয়ে পপুলার, আপনারা অনেকেই নাম শুনে থাকবেন, বেতাব ভ্যালি, আর এদিকে হচ্ছে আরু ভ্যালি আর চন্দনবাড়ি। তো আমাদের বাকি সবাই উঠে আসছে সিঁড়ি দিয়ে। তো চলুন বেরিয়ে পড়ি, যেমন দেখব তেমন দেখাবো। আমাদের রিসর্ট আইসল্যান্ড খুব ভালো, আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, যদি কারোর প্রয়োজন হয় আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের সবাই আসছে, আমাদের গাড়িতে উঠে পড়ার পালা। চলুন রাস্তা যেতে যেতে বাকি কথা হবে। দেখুন গাড়িতে উঠে পড়েছি। এটা কিন্তু আমাদের নিজেদের গাড়ি নয়, কাল তো দেখেছেন আমরা গাড়ি করে এসেছি, সেই গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে। এই পেহেলগামে এসে পেহেলগাম থেকেই ওদের ট্যাক্সি স্ট্যান্ড থেকে গাড়ি নিতে হয়। আমরা আমাদের রিসর্টে কথা বলে নিয়েছিলাম, ওরা আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছে। এদের ফিক্সড রেট। আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি যেরকম গাড়ি নেবেন, পাশ দিয়ে দেখুন অপূর্ব লিডার নদীটাকে লাগছে, অপূর্ব। আর সাথে ব্রিজটাকেও লাগছিল। তো যেটা বলছিলাম, আপনাদের যেরকম জনসংখ্যা সেই অনুযায়ী যে গাড়িতে ফিট হবেন সেই অনুযায়ী গাড়ি নিতে হবে, এবং তার ফিক্সড রেট। সারা পেহেলগামে একটাই রেট। আমাদের এই রিসর্টের সাথে কথা বলায় ওরা নিজেরাই ফোন করে দিয়েছিল, তো সেই রকমই গাড়িতে উঠে পড়েছি। 3টে পয়েন্ট, আরু, চন্দনবাড়ি, বেতাব। তো সবার প্রথমে আমাদের আরু ভ্যালি নিয়ে যাচ্ছে শুনলাম। তো প্রত্যেকটা জায়গায় 1 ঘন্টা করে ওনারা সময় দেবেন। যদি আপনারা এক্সট্রা থাকেন সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা পে করতে হবে, বোধহয় পার ঘন্টা 400 টাকা না এরকম একটা কিছু ব্যাপার রয়েছে। তো প্রথমেই চলুন আমরা যাচ্ছি আরু ভ্যালি। রাস্তা তো অপূর্ব, আর বললো আরু ভ্যালিতে ভালোই নাকি বরফ রয়েছে, দেখা যাক।
এসেছি আমরা আরু ভ্যালিতে। চারপাশে দেখুন, প্রচুর বরফ, প্রচুর লোক। দেখাই চলুন আপনাদের আরু ভ্যালি। অপূর্ব সুন্দর পাহাড়ের দৃশ্যপট, তার সাথে বাঁদিকে সব স্পেশাল অ্যাট্রাকশনও রয়েছে, সেদিকেও ক্যামেরা ঘুরে যাচ্ছে মাঝে মাঝে, কিন্তু সামনের পাহাড়ের পিকগুলো অপূর্ব লাগছে, আর দুদিকের সবুজটা কন্ট্রাস্ট হয়েছে তার সঙ্গে। তো চলুন এগিয়ে যাই। এই বাড়িটা যতদূর সম্ভব জেকেটিডিসির থাকার। আর ভিড় দেখছেন তো, প্রচুর মানুষ এসছে কিন্তু। নাকি 100 নেবে? একদম ফ্রেশ আপেল। আমরা একটু জুস টেস্ট করব কেমন। কাশ্মীরে এসে আপেলের জুস না খেলে আর কি খাবো বলুন। যদিও আপেলের সময় এটা নয়, সময় হলে নাকি আরও ভালো লাগে খেতে। এই যে চলে এসেছে হাতে। দারুণ টেস্ট। দেখুন, আপনাদেরকে আরেকবার আরু ভ্যালি ঘুরে দেখাই। সেভাবে এখানে আর কিছু দেখবো না, বরং এবার আমরা চলে যাব গাড়িতে। চলে এসেছি আমরা ট্যাক্সি স্ট্যান্ডে, বিশাল ভিড়। সেখান থেকেই একবার আপনাদের চারপাশে আরু ভ্যালির দৃশ্যটা ক্যামেরা পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেখাচ্ছি। সত্যিই সুন্দর, ভীষণ সুন্দর। এই বাড়িটাই জেকেটিডিসির, পিছনে পুরো পাহাড়ের ব্যাকগ্রাউন্ড। ইচ্ছা রইল পরে যদি কখনো আসি এখানে থাকার। গাড়িতে উঠে পড়েছি, দেখুন পাশ দিয়ে একটা ঝর্ণা, লোকে নেমেছে ওখানে। আমরা এখানে আর দেরি করলাম না, এখানে বরফ পেতে গেলে অনেকটা দূর হেঁটে বা ঘোড়ায় যেতে হবে। তো আমাদের কাছে এখন ঘোড়ায় যাওয়ার মতো অত সময় নেই, আমরা বরং তার থেকে চন্দনবাড়িতে চলে যাওয়াটাই বেটার মনে করলাম। তো চলুন চন্দনবাড়ি পৌঁছোই, সেখানে নেমে আপনাদের দেখাবো চন্দনবাড়ি কেমন। চন্দনবাড়ির রাস্তায় আসতেই কিন্তু বরফের বড় বড় হিমবাহের মতো নেমেছে পাহাড়ের গা থেকে, দেখতে পাচ্ছি গাড়িতে বসেই। তাহলে চন্দনবাড়ি পৌঁছে কি হবে? ড্রাইভার দাদা তো বললো প্রচুর বরফ নাকি রয়েছে চন্দনবাড়িতে। আর রাস্তার দুদিকে এখানে দেখুন, যেটা বলছিলাম, বরফের হিমবাহ নেমে এসছে চাদরের মতো পুরো। দুপাশেও কিন্তু রাস্তার প্রচুর বরফ চলে এসছে, বরফের পাঁচিলের মধ্যে দিয়ে মাঝে মাঝে আমরা যাচ্ছি। আমি এরকম ওয়াল জীবনে দেখিনি, এতটা মোটা দেখিনি। তোমরা দেখেছো না রোটাঙে? তো একদম এরকম টানা থাকে, মানে বড় পাহাড়ের গা দেখা যায় না। এখনই যদি এরকম বরফ হয় তাহলে মানে শীতকালে কি রকম হবে? শীতকালে তাহলে মানে একবার আসতে হবে বলুন। কি আপনারা চান শীতকালে একবার আমি আসি, এসে দেখাই আপনাদের? এখন তো এপ্রিল মাস পড়তেই চলেছে, এপ্রিল মাসের এই সময়ই যদি এত বরফ হয়, তাহলে ডিসেম্বর জানুয়ারিতে কি হয় আমি নিজেও ভেবে সত্যিই আশ্চর্য হয়ে যাচ্ছি, কি রকম লাগবে তখন। ভিজে গেছে? আরেকবার যা, ওইটাতে ওঠ, এইটাতে ওঠ, এইটাতে। না স্টার্ট, চলে এসো, আরো আসো, আরো আসো। দাও ব্যাগ আমাকে দাও। এইটা
প্রচণ্ড আনন্দ হচ্ছে সবার। দেখুন সবাই মানে বরফ দেখে উদ্বেল, তবে অবশ্যই সচেতনতার সঙ্গে। তো এবার আমরা বেরিয়ে যাব, প্রচণ্ড বরফ এখানে আছে, চন্দনবাড়ি থেকে বেরিয়ে যাব। ঠান্ডা খুব একটা বেশি নেই, তো চলুন দেখা যাক এরপরে কোথায় যাই। সবারই তাই। হ্যাঁ, সবারই তাই নয়।